সো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের অলরেডি অনেক দিন ক্লাস শুরু হয়ে গেছে, মাঝখানে কিছুদিন অফ ছিল, হয়তো কারো কারো মাধ্যমিক পরীক্ষার সেন্টার ছিল স্কুলগুলো, তো বা স্পোর্টস ছিল হয়তো কোথাও কোথাও, ফলে ঠিকঠাক করে পড়াশোনা হয়ে ওঠেনি। তবে এইবার একদম পুরো দমে লেগে পড়তে হবে, কারণ পরীক্ষা কিন্তু পরীক্ষার টাইমেই হবে। তোমাদের যেমনটা হয় প্রত্যেকবার এপ্রিল মাসে পরীক্ষা, সেরকম এপ্রিল মাসেই পরীক্ষা হবে। ফলে আমাদের পিছিয়ে পড়লে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে, সিলেবাসটা শেষ করতে হবে। তো আমিও অনেক লেটে স্টার্ট করলাম হিসেব মতো সিলেবাস শেষ করা, বা শুরু করা বলা চলে, শেষ করার পরের ব্যাপার। তো আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ক্লাস 5-এর পাতাবাহার। ক্লাস 5-এর পাতাবাহার তোমরা যারা দেখছো তারা চাইলে বইটা খুলে নিতে পারো। আমি একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের স্টার্ট করব। তো ফার্স্টে তোমাদের জানো 5-এর পাতাবাহারের প্রথম যে চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে গল্প বুড়ো, সুনির্মল বসুর গল্প বুড়ো। তোমরা দেখতে পাচ্ছ না হয়তো স্ক্রিনে, যাই হোক তোমাদের বইতে আছে, দেখবে সুনির্মল বসুর গল্প বুড়ো একটি কবিতার মাধ্যমে আজকের ফার্স্ট ক্লাস আমি স্টার্ট করছি। প্রথমে কবিতাটা একটুখানি আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো মন দিয়ে, ব্যাপারটা বোঝো। আমি বোঝাবো, পড়ানোর সাথে সাথে বোঝাবো, তো তোমরা বুঝেও যাবে ব্যাপারটা। তো পড়ছি আমি। কবিতার নাম গল্প বুড়ো, লিখেছেন কে? সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে। উত্তরে হাওয়া বইছে। উত্তরে হাওয়া কখন বয়? সাধারণত তোমরা জানো শীতকালে, ঠান্ডার সময় উত্তরে হাওয়া বয়, খুব ঠান্ডা লাগে তখন। গল্প বুড়ো থুত্থুরে, থুত্থুরে মানে আমরা থুত্থুরে শব্দটা কখন ব্যবহার করি? যে অনেক বয়স হয়ে গেলে কোনো মানুষের, তখন তাকে আমরা থুত্থুরে কথাটা ব্যবহার করি নর্মালি। তো সেরকমই বলছে যে বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে। একজন থুত্থুরে মানে অনেক বয়স্ক একজন বুড়ো, তার কথা বলা হচ্ছে। কি করছে না, চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে। চলছে হেঁটে পথ ধরে হেঁটে চলেছে শীতের ভোরে। যেমনটা তোমাদের বললাম, উত্তরে হাওয়াটা কিন্তু শীতকালেই বয়। তাহলে কখন চলছে না, শীতের ভোরে সত্তরে। সবার আগে তোমাদের এখানে আমি সাবজেক্টটা লিখে দিয়েছি, যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে গল্প বুড়ো। গল্প বুড়ো আজকের টপিক। লিখেছেন কে? না, সুনির্মল বসু। তো গল্প বুড়ো, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো তাহলে কি বলছেন না, তারপর কি করছে না, শীতের ভোরে সত্তরে মানে দ্রুত, সত্তরে কোনো কাজ সত্তরে করা অর্থ হচ্ছে দ্রুত কোনো কাজ করা। তারপর কি বলেছে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। তাহলে কি বলে চেঁচাচ্ছে? জোরে জোরে চেঁচাচ্ছে। কি বলছে না, রূপকথা চাই রূপকথা। গল্প বুড়ো নামটাই শুনে বোঝা যাচ্ছে যে এমন একজন বয়স্ক মানুষ যিনি গল্প সংগ্রহ করেন। মানে আমরা নর্মালি যে যেটা সংগ্রহ করে সেরকম ধরন, বা যে যেটা বলে, যে যেটা করে তাকে সেই মানে সেই নামে ডাকি। তাহলে এনাকে গল্প বুড়ো যখন বলা হচ্ছে, তাহলে এনার কাজ শুনে বুঝতে পারলাম প্রথম শ্রেণীতে পড়ে যিনি গল্প সংগ্রহ করেন। তাই তিনি রাস্তা ধরে এগিয়ে চলেছেন শীতের ভোরে, উত্তরে হাওয়া বইছে সেই সময়, এবং কি চাচা বলছেন যে রূপকথা চাই রূপকথা। ডাক ছেড়ে যে ডাক ছেড়ে, দেখো দুবার ডাক ছেড়ে, একবার দেওয়া হয়েছে দেখো ডাক ছেড়ে, একবার দেওয়া হয়েছে ডাক ছেড়ে। ডাক ছেড়ে মানে দুটো শব্দ দেখো দুভাবে ব্যবহার করা হয়েছে। একবার বলা হয়েছে ডাক ছেড়ে, আরেকবার বলা হয়েছে কি ডাক ছেড়ে। দেখো মানে উচ্চারণটা অনেকটা একই রকম হলেও কথা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কি না, এটা হচ্ছে ডাক ছেড়ে, অর্থাৎ ডাক মানে আওয়াজ, ডাক ছেড়ে মানে চিৎকার করে, ডাক ছেড়ে, ডাক মানে একটা আওয়াজ, নির্দিষ্ট আওয়াজ দিয়ে চিৎকার করছে আর কি। ডাক ছেড়ে, ডাক ছেড়ে ভাই ডাক ছেড়ে, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। মানে ডাক ছেড়ে মানে হচ্ছে, ধরো এই যে ধরো তোমরা যারা ট্রেনে যাতায়াত করেছো তারা যে দেখে থাকবে, বা বিভিন্ন ট্রেন বাস বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় বিভিন্ন হকার ভাই বন্ধুরা থাকে, তারা বিভিন্ন রকম ভঙ্গিমাতে একটা ডাক ছাড়ে। মানে একটা নির্দিষ্ট আওয়াজ করে, কেউ হয়তো চা বিক্রি করতে এসছে বা কেউ মুড়ি বিক্রি করছে, তাদের বলার একটা ধরন থাকে, সেইটাকে বলা হচ্ছে ডাক। সেই ডাক ছেড়ে, এই যে রূপকথা চাই রূপকথা, এই যে এটা হচ্ছে তার ডাক, এই ডাকটা ছাড়ছে, এই ডাকটা ছেড়ে সে ডাকছে রে,
সে সবাইকে ডাকছে। তাহলে ডাক ছেড়ে ডাকছে রে, দুটো আলাদা জিনিস, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ার হবে। ডাক ছেড়ে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁক ছেড়ে। তাহলে কি বলছে? সবাইকে ডেকে কি বলছে? বলছে ডেকে হাঁক ছেড়ে। হাঁক ছেড়ে কথার অর্থ কিন্তু ডাক ছেড়ে আর হাঁক ছেড়ে মোটামুটি সিমিলার মিনিং বলতে পারো। হাঁক ছেড়ে মানে জোরে চিৎকার করে বলা, হ্যাঁ, সেরকমই ডাক ছেড়ে আর হাঁক ছেড়ে মোটামুটি সিমিলার। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা। তাহলে কাদেরকে ডাকছে? যারা ছোট, তোমাদের মতো ছোট যারা শিশু মানে ছোট ছেলেপেলে আছো তাদেরকে ডাকছে। কি বলছে? ঘুম ছেড়ে আয় ওঠ তোরা, তোরা ঘুম থেকে ওঠ। কারণ অনেক ভোরবেলা, প্রথমেই বলা হয়েছে প্রথম লাইনেই যে শীতের ভোরে, শীতের ভোরে কিন্তু আমরা সবাই ঘুমোই, কারণ ওইটা বেশ ঘুমানোর সময়, শীতকালে ঘুম ভাঙতে দেরি হয়, ঠান্ডা থাকে আমাদের, আমরা লেপ মুড়ি দিয়ে ঘুমোই। তাই জন্য বলছে যে ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয় রে ছুটে ছোট্টরা। ছোটদের ডাকছে, ছোটদেরকে ছুটে আসতে বলছে। কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে তার পিঠের মধ্যে একটা তলপি, তলপি মানে একটা বোঝা বা একটা পোটলা পিঠে আছে, সেটাকে তলপি বলা হচ্ছে। কি আছে মোর তলপিটায়, আমার এই তলপিতে কি আছে, দেখবি যদি জলদি আয়, যদি দেখতে চাস তাহলে তাড়াতাড়ি আয়। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। কাঁধের ওপর ঝোলা আর গল্প ভরা মন ভোলা, গল্পে ভরা আছে, ঠিক আছে? দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ। কিসের কিসের গল্প আছে? দত্তি দানব যক্ষীরাজ, এগুলো সব কিন্তু রূপকথার চরিত্র। তোমরা যারা রূপকথার গল্প পড়েছো তারা জানো এই ধরনের জিনিসগুলো কিন্তু রূপকথার চরিত্র। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ। মন পবনের দাঁড়খানা, আজগুবি সব কারখানা। আজগুবি মানে রূপকথা মানেই কিন্তু এক প্রকার আজগুবি বলা চলে। তাই বলছে মন পবনের দাঁড়খানা, আজগুবি সব কারখানা। ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমার তলপিতে, মানে আমার যে পোটলাটা আছে, পিঠে বোঝাটা আছে, তার মধ্যে ভর্তি আছে। যদি তোমরা যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ডাকা হচ্ছে। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হিরে চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়না মতি টলটলে। এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা রূপকথার গল্পকে টেনে নিয়ে আসা হয়েছে এক প্রকার বলা চলে। হিরে মানিক বা সোনার কাঠি, রূপোর কাঠি, বিভিন্ন রকম এগুলো রূপকথার গল্প, এগুলোকেই এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে এক প্রকার। তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা। আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। মানে এই সমস্ত জায়গা, এগুলো এক একটা স্থান। কড়ির পাহাড়, সার বাঁধা, মানিক হিরে, বিভিন্ন মানে জিনিসের নাম, বিভিন্ন জিনিস বা বিভিন্ন স্থানের নাম। সোনার কাঠি বা ময়নামতি বা তেপান্তরের মাঠ, এগুলো সব কিন্তু এক একটা নির্দিষ্ট স্থান, কাল বা পাত্র বোঝাচ্ছে। এগুলো কি বলছে? আটকালো এই তলপিটা, এই তলপিটাতে এসে আমার পোটলায় সবাই আটকে গেছে। তাই সেগুলো যদি দেখতে হয় তাহলে তোমাদের তোদের জলদি আসতে হবে, এটাই কিন্তু বলছে। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী। কেশবতী নন্দিনী, এটা একটা গল্প আছে, রূপকথার গল্প। তার লম্বা চুল, একটি মানে রাজকন্যার, সেই নিয়ে একটা গল্প আছে। যাই হোক, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে। শীতের প্রখর প্রত্যুষে, প্রত্যুষ মানে কিন্তু ভোর। শীতের প্রখর প্রত্যুষে, প্রখর রোদ বলতে বোঝাই, মানে সেই জন্য বলে, যেহেতু সূর্য ভোর মানে কি সূর্য ওঠার মুহূর্তটা, শীতের প্রখর প্রত্যুষে মানে ভালো সূর্যটা উঠেছে এক প্রকার, এবং প্রত্যুষ মানে ভোর হয়েছে। হ্যাঁ, আসবে না যে শত্রু সে, যে আসবে না আমার ডাক শুনে সে কিন্তু শত্রু, মানে সে গল্পের শত্রু, সে রূপকথার শত্রু, মানে তার গল্প পছন্দ নয়। যে আসবে না সে রূপকথা জানে না, সে রূপকথা বোঝে না, তাই বলছে আসবে না যে শত্রু সে। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না তো রূপকথা। তাদের মূর্খতা ভাঙবো, তাদের রূপকথা বলবো না। যারা আসবে না, মানে রূপকথার গল্প এতটাই ইন্টারেস্টিং যে যে কোনো সময় মানুষ শুনতে পারে। তো শীতের ভোরবেলা এসে এক গল্প বুড়ো
আমাদের আহ্বান করছে যে এসো, এবং রূপকথার গল্পগুলো এখানে আমার কাছে আমার পোটলাতে বাঁধা আছে, এগুলো শুনে যাও। যদি কেউ না আসে তাহলে সে গল্প পছন্দ করে না, এবং তার মূর্খতাই থাক, তাকে আমি আর কোনো রূপকথার গল্প বলবো না। এই হচ্ছে কবিতা, এখানেই কবিতা শেষ। তো এই ছোট্ট একটা কবিতা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একদম সিম্পলের মধ্যে আমি খুব সহজে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার কিছু কিছু শব্দার্থ যেগুলো মানে তোমাদের আসবে, সেগুলো তোমাদের বইতেই দেওয়া থাকে। এখন মোটামুটি যেভাবে করে বইগুলো করা হয়েছে, তাতে তোমাদের শব্দার্থ হোক বা অনেকটাই উত্তর বইয়ের মধ্যেই দেওয়া থাকে, খুব একটা অসুবিধা হয় না। তবুও এর অনুশীলনীগুলো তোমাদের রয়েছে, তো অনুশীলনীগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি খালি একটুখানি জিনিস এখানে বলে দেবো, সেটা হচ্ছে এখানে একটা কবি পরিচয়, যেটা সুনির্মল বসু সম্পর্কে যে জিনিসটা বলা আছে, সেই জিনিসটা আমি খালি বলে দেবো। বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্টসে জানাবে যে আমার এই জিনিসটা পারছি না, সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব সেই জিনিসটার উপর পার্টিকুলারলি, যদি কেউ কমেন্ট করে জানাচ্ছ আমাকে যে এই জিনিসটা, কোনো একটা জিনিস তুমি পারছো না, তাহলে আমি সেইটার উপর একটা ছোট্ট শর্ট ভিডিও করে আমি আপলোড করে দেবো, যাতে তোমাদের সেইটা বুঝতে অসুবিধা হয়, মানে সুবিধা হয়, অসুবিধা না হয়। তো আপাতত কবি পরিচিতিটা পড়ে দিচ্ছি আমি, সেটা দেখে নাও। তো কবির নাম লিখেই দিয়েছিলাম, সুনির্মল বসু। সুনির্মল বসু 1902 থেকে 1975, অর্থাৎ তার জন্ম হয়েছিল 1902 সালে এবং তিনি পরলোক গমন করেন 1975 সালে। জন্ম কোথায়? জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশে তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক, নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়া দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা। তার নিজের আত্মজীবনীর নাম কি? জীবন খাতার কয়েক পাতা। কত সালে? 1955 সালে তিনি লেখেন। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? শ্রেষ্ঠ কবিতা যে বইটি, তার সেখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হলো তোমাদের কবি পরিচিতি। এর উপরে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, মানে এমনটা নয় যে পরীক্ষায় শুধুমাত্র কবিতা থেকে এলো বা কবিতা মুখস্থ দিল। কবিতা মুখস্থ শূন্যস্থান পূরণের মাধ্যমেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ফলে কবিতা মুখস্থ করাটাও যেমন গুরুত্বপূর্ণ, সেরকম এই কবি পরিচিতি পড়াটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো থেকেও প্রশ্ন আসে। তো এই হলো তোমাদের আজকের সিলেবাস এবং আজকের ক্লাস। আজকে তোমাদের একটি কবিতা আমি পড়িয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার কমেন্টে লিখে দিও যে ভালো লেগেছে। খারাপ যদি লাগে, যদি কোথাও আমার বলতে সমস্যা হয়েছে বলে তোমার মনে হচ্ছে, বা তোমাদের মনে হচ্ছে যে আমি কোথাও বোঝাতে ভুল করেছি, তাহলে সেটাও কিন্তু অবশ্যই লিখে দিও। তাহলে আমি চেষ্টা করবো আগামী দিনে সেই ভুলটা যেন না হয় সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। তো চলো, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাস নিয়ে।